নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। দেশ জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সংসদে প্রায় প্রত্যেক দিনই এসআইআর নিয়ে এবং তার সঙ্গে হচ্ছে বাঙালি এবং বাংলাদেশি এই যে একটা দেগে দেওয়ার প্রবণতা যেটা গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলোতে হচ্ছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া অ্যালায়েন্সের অনেকেই তাতে শরিক হচ্ছেন। লোকসভাতে বিভিন্ন সময় এই প্রসঙ্গের ঝামেলা গণ্ডগোল হচ্ছে এবং এসআইআর নিয়ে তারা যে প্রতিবাদ করছে বিভিন্ন ইন্ডিয়া অ্যালায়েন্সের, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে সেখানে ভোট বন্দির তারা একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং সেক্ষেত্রে কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যান্য যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, প্রত্যেকেই তারা সামিল হচ্ছেন। প্রায় প্রত্যেক দিনই হই হট্টগোল চলছে এবং এটা রীতিমতো এখন জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুর সাথে সাথে রাজ্যের যে প্রসঙ্গটা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে, সেটা বাংলা বাঙালি এই প্রসঙ্গে এবং বিভিন্ন ক্ষেত্রে এনআরসির অভিযোগ, যেমন তৃণমূল কংগ্রেস তুলেছে যে ঘুরপথে এনআরসি আসছে। ভারতীয় জনতা পার্টির পরিষ্কার অভিযোগ যে বিভিন্ন ক্ষেত্রে অবাধে নাগরিকত্ব বা ভোটার লিস্টে নাম তোলানো হয়েছে, যারা অনেকেই বিভিন্ন জায়গায় রয়েছেন, বিভিন্ন জেলা জুড়ে। সংখ্যাটা যোগ করলে অনেক হবে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যাচ্ছি না। সেখানে বলা হচ্ছে যে অনেকেই এরকম নাগরিক হয়ে গেছে। কি করে বাংলাদেশের মানুষ এখানে ভোটার লিস্টে নাম তুলছেন, এই নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এরকমই একটি ঘটনা আজকে দেখা গেছে যে বাংলাদেশের একজন ভোটার, তাকে ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ক্যানিংয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি। পকেটে ভারত বাংলাদেশের ভোটার কার্ড। বাংলাদেশের বাসিন্দা আকবর আলী গাজী 16 বছর ধরে ক্যানিংয়ে বসবাস করছিলেন এই বাংলাদেশি এবং নদিয়ার ধানতলাতে নাবালিকা সহ 7 জন গ্রেপ্তার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুজরাট থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তারা, বৈধ কাগজপত্র না থাকায় সীমান্তে গ্রেপ্তার হয়েছেন। সীমান্তে বিভিন্ন আপনাদের কাছে প্রত্যেক দিনই সীমান্তের খবর আমরা তুলে ধরছি। বসিরহাট থেকে তুলে ধরেছি যে কী রকমভাবে সেখানে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস হচ্ছে এবং তার সাথে অনেকেই কিন্তু পুশব্যাক হচ্ছে, কিন্তু এই নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে যেরকম কোনো জোরালো কোনো বক্তব্য আসেনি, ভারত সরকারের থেকেও সেরকম কোনো জোরালো বক্তব্য আসেনি। কিন্তু প্রায় প্রত্যেক দিন এরকম হচ্ছে। আজকেও হয়েছে, সেটা হচ্ছে ধানতলায়, সেখানে 7 জন গ্রেপ্তার হয়েছে। দেখতে পাচ্ছেন মোহাম্মদ আকবর আলী গাজী, যিনি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড হোল্ডার। সাতক্ষীরায় তার জন্ম, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছিলেন 16 বছর ক্যানিংয়ে। দেখে নেব সেই প্রতিবেদন। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারপাড়া, এই পাড়াতেই 16 বছর ধরে নাম বদলে বসবাস করছিলেন আকবর আলী মোল্লা, যার বাংলাদেশে নাম আকবর আলী গাজী। দুই দেশের ভোটার কার্ডই রয়েছে তার কাছে। কিভাবে এদেশে এসে পরিচয়পত্র বানালো সে? ভোটার কার্ড বানাতে পরিচয়পত্রই বা সে পেল কোথা থেকে? 1-2 বছরের কথা তো নয়, 16টা বছর এদেশে রয়ে গেল বহাল তবিয়তে। ধৃত আকবরের দাবি, এখানকার নেতারাই তাকে ভোটার আধার কার্ড বানিয়ে দিয়েছে। তার আরও দাবি, বাপ ঠাকুরদারা এখানেই থাকতো। 1956 সালের দলিলও নাকি তার কাছে রয়েছে। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে 1956 সালের দলিল হচ্ছে আমার বাবার। দলিল তুলে আনার পরে এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কার্ড করে দিয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দাই আকবর। আকবরের মতো অনেকেই এভাবেই ভারতে এসে জাঁকিয়ে বসেছেন, আর তার হাতে গরম প্রমাণ মিলছে এখন। প্রতিদিনই ঝুলি থেকে বেরিয়ে আসছে নতুন নতুন বেড়াল। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। আকবর আলী গাজী তিনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু তার 47 সালের তার রয়েছে এবং
আবার বাংলাদেশের আইডি কার্ডও দেখা যাচ্ছে। তাকে গ্রেপ্তার করে যখন আদালতে নিয়ে যাওয়া হয় তারপরেই ছিল হচ্ছে চমক। এই বিষয়টা আমরা জেনে নেব সাংবাদিক বিশ্বজিৎ নস্করের কাছ থেকে। সকাল থেকে বিশ্বজিৎ এই খবরটাকে সে ধরে রেখেছিল এবং লেটেস্ট আপডেটটাও এই ক্ষেত্রে নিয়ে নেব। বিশ্বজিৎ, এরপর কি হলো? দেখো, বাঙালিকে বাংলাদেশি বা এইভাবে যেটা চারদিকে হেনস্থা হচ্ছে বিভিন্ন রাজ্যে, পাশাপাশি দেখো তার আরেকটি ঘটনা, যেমন দেখো এই বাংলাদেশি বলে যেটা ক্যানিং থেকে যেটা ধরা হয়েছে তার কিন্তু দুটো ভোটার কার্ড, যেটা একটা বাংলাদেশি একটা ভারতের, এবং তার ভারতের যে বাংলাদেশি কার্ডটা ক্যানিং এর ইটখোলা মধুখালী এলাকায়, সেখান থেকে তাকে পুলিশ যখন তাকে ধরে তার দুটো কার্ড পাওয়া যায়, একটা বাংলাদেশের, এখানে বাংলাদেশের ছিল আকবর আলী গাজী, আর এখানে নাম তার রয়েছে ভোটার কার্ডে আকবর আলী মোল্লা, অর্থাৎ সেখানে তার দুই জায়গা রয়েছে, যার কারণে ক্যানিং থানার পুলিশ খবর পাওয়া মাত্রই তার কাছে যখন যায় তার দেখতে পায় এরকম দুটো কার্ড, সঙ্গে সঙ্গে তাকে এনে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে অ্যারেস্ট করে। এবং তিনি যেটা জানায় যে তিনি বহু বছর ধরে এখানে রয়েছে, এবং যেটা এলাকা বাসিন্দারা যেটা জানাচ্ছে প্রায় 15-16 বছর ধরে তিনি এখানে রয়েছে, কিন্তু তিনি যেটা বলছে তার বাদশাহর আমলে তিনি এখানে এসছে, কিন্তু সেখানে তার এখানকার যে নেতারা তিনি তাকে হচ্ছে কাট করে দেয়, এবং সেইভাবে তিনি যেটা জানাচ্ছে। কিন্তু দেখো সেখানে কিন্তু আজকের ক্যানিং থানার পুলিশ তাকে যখন আলিপুর আদালতে নিয়ে যায় এবং তাকে পুলিশ কাস্টডি নেওয়া বলে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তার সাথে আরো কারা কারা এই বাংলাদেশিরা এখানে এসে তারা বসবাস করছে, কত বছর বা কি বৃত্তান্ত, এই সমস্ত। কিন্তু দেখো সেখানে কিন্তু তাকে যখন মহামান্য আদালতের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, তিনি কিন্তু যেটা তাকে সমস্ত নথিপত্র দেখার পরে কোনো প্রমাণ তাকে পাওয়া যায়নি, নথিপত্র ঠিকঠাক মতো না থাকার কারণে এই পুলিশি একেবারে নিষ্ক্রিয়তার কারণে কিন্তু আজকের এই আকবর আলী মোল্লাকে তাকে কিন্তু আলিপুরের মহামান্য আদালত তাকে কিন্তু জামিন দেয়। অর্থাৎ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু একটি অন্যরকম ঘটনা ঘটে গেছে, যেখানে তাকে বাংলাদেশ বলে অ্যারেস্ট করা হলো এবং সেখানে তাকে আলিপুর আদালতে নিয়ে গিয়ে তাকে কিন্তু জামিন দেওয়া হলো। বেশ, ধন্যবাদ দেবনাথ, বিশ্বজিৎ নস্কর। এই খবরটা এখানে কার ব্যর্থতা তাহলে? পুলিশের কাছে ডকুমেন্টস, সে কিন্তু এটা বলছেন তার দুটো ভোটার কার্ড, এবং আলিপুর আদালত থেকে তিনি জামিন পান। এই বিষয়ে আমরা অবশ্যই এটাকে আরও অনেক এরকম ভিজুয়ালস আপনাদের কাছে রয়েছে, অনেক ডকুমেন্টস দেখাবো যে কিভাবে বাংলাদেশি এবং ভোটার কার্ডের জন্যে, বিশেষ করে হচ্ছে মতুয়াগড়েও সেখানেও কিন্তু একটা চোরাস্রোত বইছে, যে হিন্দু যারা রয়েছেন, যাদেরকে শুভেন্দু অধিকারী বারবার করেই বলছেন হিন্দু শরণার্থী যারা, তারা কোনো রকমভাবে অ্যাফেক্টেড হবে না, কিন্তু কোথাও একটা জায়গায় সেখানে ভারতীয় জনতা পার্টিও ক্যাম্প করে তারা বিভিন্নভাবে তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছেন যে তারা শরণার্থী, তাদের কোনো চিন্তাভাবনা নেই। কেউ অনেকেই আসছেন, তাদের কাছে ওই ক্যাম্পে ফর্ম ফিল আপ চলছে। এই ছবিও আপনাদের কাছে আমরা দেখাবো। আমি আজকে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নিজেও একজন আইনজীবী। এই ঘটনাটা দিয়ে শুরু করব। রয়েছেন প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি, এবং পরবর্তী আমাদের সঙ্গে যোগ দেবেন উত্তরবঙ্গ থেকে রাজনৈতিক বিশ্লেষক দীপ্তিমান সেনগুপ্ত। আমি একটু বৈশানর বাবুর কাছে আসবো, কেননা তার আগে প্রীতম দত্তকে এটা বলবো যে একেবারে কোনো অ্যাকশন হচ্ছে না। পশ্চিমবঙ্গে তো ক্যানিং, তারপর হচ্ছে ধানতলায়, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার এরকম অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু এই রাজ্যে গ্রেপ্তারের ক্ষেত্রে বাংলাদেশ বা বাংলা কোনটা, কে মালদা মুর্শিদাবাদ এটা রয়েছে, যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে। গুজরাটের ক্ষেত্রে আজকে একজনকে দেখাবো, একজন পূর্ব মেদিনীপুরে একজন হিন্দু, তাকে গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছিল, সে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তারও বক্তব্য শোনাবো। এই যে জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা মানে কি বলবেন, সে কিন্তু বলছে যে আমরা কিন্তু 3-4 পুরুষ ধরে এই পশ্চিমবঙ্গে অবস্থান করছি। আবার দেখা যাচ্ছে বাংলাদেশেও একটা মানে ডবল এন্ট্রি হয়েছে। কি এটার ক্ষেত্রে কি হতে পারে, কার দোষ বলে মনে করছো?
দেখুন, প্রথম কথা হচ্ছে যে 100% দোষটা হচ্ছে মমতা ব্যানার্জি। তার কারণ তুমি জানো যে আমার সাথে আসামের একটা গভীর যোগাযোগ আছে। কয়েকদিন আগে যখন ওখানে এনআরসি হয়েছিল, ওখান থেকে প্রায় আমার জানা মতো প্রায় 3.5 থেকে 4,000 ডকুমেন্টস ভেরিফাই করার জন্য আসাম গভর্নমেন্ট এনআরসি, যেটা সুপ্রিম কোর্টের মান্যতা দিয়ে হয়েছে, এবং আসাম অ্যাকর্ডে যখন আপনার আমাদের মমতা ব্যানার্জি যখন রাজীব গান্ধীর ক্যাবিনেটে ছিলেন, তখন রাজীব গান্ধী সেটা সাইন করেছিল আসাম অ্যাকর্ড। সেটা যখন সুপ্রিম কোর্টের বলা এনআরসি হয়েছিল, তখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা প্রচুর বাঙালি ওখানে গিয়ে বসবাস করছে, যারা ওখানে থেকে গেছে, সেটা ভেরিফাই করার জন্য এইখানের গভর্নমেন্টকে বারবার পাঠানো সত্ত্বেও সেই গভর্নমেন্ট দেয়নি। সেম জিনিসটা যারা বাঙালি আজকে অন্যান্য জায়গায় যাচ্ছে, অন্যান্য জায়গায় গিয়ে তারা পুলিশ ভেরিফিকেশন করছে, তার কারণে তুমি জানো যে এটা পুরো ভারতবর্ষের জন্য, পুরো ভারতবাসীদের জন্য এটা একটা সাংঘাতিক একটা রোগ। তার কথা একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু সবাই বলে এসছেন যে এই ইলিগাল ইনফিল্ট্রেশন ফ্রম বাংলাদেশ ইজ এ কার্স ফর আওয়ার ইন্ডিয়া। তো সেটা যখন ধরা হচ্ছে বারবার, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তার যে সিলেক্টিভ সেখানকার পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, সেখানে পাঠানো হচ্ছে। সেখান থেকে ডকুমেন্ট যদি বেশি দিন না যায়, তাহলে তারা জেল হাজত বাস করছে, এবং তার উপরেও যদি না যায়, তারা সেখানকার নিজেরা ডিএম ভেরিফিকেশন করছে, এবং সেখান থেকে ডিরেক্টলি পুশব্যাক হচ্ছে। এবং কিছু জায়গা খুব কম, মানে ধরুন আজকে মানে প্রায় 1.5 লাখ মোটামুটি কি 1,500 অলরেডি পুশব্যাক করানো হচ্ছে। তার মধ্যে থেকে 1-2 জন ওনারা ভুলবশত পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে আবার ফেরত নিয়ে এসছেন ইন্ডিয়ান সমস্ত আইন মেনে। তো আজকে 100% তার দায়িত্ব 100% মমতা ব্যানার্জিকে নিতে হবে। তার কারণ হচ্ছে যখনই অন্যান্য জায়গায় আজকে ভুয়ো বাংলাদেশি, কারণ বাংলাদেশি কেন ঢুকছে এটা নিয়ে মানে সর্বজন বিদিত, সবাই জানি আমরা। 7 থেকে শুরু করে অল কায়দা জঙ্গি সব এখানে নাম ভাঙিয়ে আসছে, বিভিন্ন নামে হিন্দু নাম নিয়ে থাকছে। এই কয়েকদিন আগে পলাশ অধিকারী বলে যে মধ্যপ্রদেশে বিশাল প্রপাগান্ডা করলো, মমতা ব্যানার্জিও বললেন, সেটা আছে কি জানো? সেটা দেখা যাচ্ছে যে তিনি ওখানকার যখন ভেরিফিকেশন হচ্ছে, তখনও দেখা যাচ্ছে না ঠিক আছে, এখানকার একজন অধিকারী তার নাকি ছেলে। তারপর ওখানকার জাজের তার সন্দেহ হয়, সে এসআইআর করে, এসআইআর খুলতে বলে। 2002-এ যে এসআইআরটা পশ্চিমবঙ্গ হয়েছিল, সেটা যখন দেখা যাচ্ছে, তখন দেখা যায় যে উনি বাবার নাম বলছেন, তার 4টে ছেলে, তার 4টে ছেলের মধ্যে সবারই বয়স কম, ওনার হয় 42 আর বাবার বয়স হচ্ছে 55। তো এই বয়সের মধ্যে তখন জাজের সন্দেহ হয়, তখন দেখা যায় ওনাকে যখন জাজ আবার জিজ্ঞেস করে, তখন দেখা যায় উনি বেসিক্যালি শেখ মুইনুদ্দিন বাংলাদেশ থেকে এসেছিলেন, এবং ওনার নামে লাস্ট 10 বছর প্রচুর কমপ্লেন হয়েছে, প্রচুর মিসকন্ডাক্ট করেছে, এবং বিভিন্ন আইন বহির্ভূত কাজ উনি করেছেন হিন্দু নাম দিয়ে। এইটাই আমরা বারবার বলছি যে এটা ভারতীয়, সে মুসলমান হোক কি হিন্দু হোক, তাদের কোনো রকম কোনো ভাবার কারণ নেই। মমতা ব্যানার্জি নিজের দুর্নীতি থেকে শুরু করে, নিজের পুলিশ প্রশাসনের ব্যর্থতা থেকে শুরু করে, পুরো রাজ্যটাকে রেপ ক্যাপিটাল হওয়াতে শুরু করে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য ওনার বন্ধু রাজ্যে সবচেয়ে বেশি ধরা পড়ছে। কেরালা থেকে শুরু করে আপনার তামিলনাড়ু, স্ট্যালিন এবং আপনার বিজয়নের আপনার রাজ্য, সেখানে ওরা মিটিং খেলা করছেন 3 দিন আগে। তো তারা একটা নতুন খেলা শুরু করেছেন, বাঙালি অস্মিতা। তো সুতরাং সেই পায়ে পা দেবেন না, 100% ঢাহা মিথ্যা কথা। আজকে ওই যে প্রেস কনফারেন্স করেছে, সেখানে মিথ্যা কথা বলেছেন। ঘটনাটা আলিপুর আদালত তাকে জামিন দিয়েছে, কিন্তু পুলিশের কাছে যে ডকুমেন্টস পুলিশ উপস্থিত সাংবাদিকরাও দেখেছে, তাদের ছবিও করেছে, যে তার কিন্তু বাংলাদেশেরও একটা আইডি কার্ড রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি ভোটার কার্ড সংশোধন হয়, এসআইআর হয়, রাষ্ট্র এটার পরিশুদ্ধকরণ করতে চাইবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আরোপটা বিজেপি বারবার করছে, যে বাঙালি অস্মিতাকে ভর করে আসল সত্যকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি একটা মানে উদ্দেশ্য বিরোধীন দল। বর্ডার থেকে যদি অনুপ্রবেশকারী ঢোকে, তার তো প্রথম রেসপন্সিবিলিটি তো বর্ডার সিকিউরিটি ফোর্সে, যেটা অমিত শাহের ডিপার্টমেন্টের আন্ডারে। বাংলার পাশে ত্রিপুরা, ত্রিপুরার পাশে অসম, সব জায়গা থেকে বর্ডার থেকে লোক ঢুকছে। এইটাই অভিযোগ অনেক দিন ধরে আছে। এইবার আপনি দাঁড়িয়ে বলুন, যে লোকটা মালদার চাঁচলে যে ভদ্রমহিলাকে দিল্লি পুলিশ নিয়ে গিয়ে মারলো, পেটে লাথি মারলো, আজকে প্রেস কনফারেন্স করে মেয়েটি বলেছে যে আমাকে তুলে নিয়ে গিয়ে থাপ্পড় মারলো, তারপর আমি জিজ্ঞাসা করাতে পেটে লাথি মারলো। আমাকে বলছি আমি মুসলিম ধর্মাবলম্বী, আমাকে বলছে জয় শ্রীরাম বলতে হবে, আর না বললে পেটে লাথি মারবো, মেরেছে। এবং সঙ্গে সঙ্গে বলছে তোর হাজবেন্ডকে ডাক,
হাজবেন্ডকে ডাকতে, তারপরে 25,000 টাকা নিয়েছে দিল্লি পুলিশ, তারপরে ওই মেয়েটিকে ছেড়েছে। আর তারপরে শুভেন্দু এটাকে মিথ্যে কথা বলে চালানোর চেষ্টা করেছিল। আজকে সেই মেয়েটি এসে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করেছে। সুতরাং রেসপন্সিবিলিটি নিয়ে সে বলছে যে দিল্লি পুলিশ এই ধরনের ঘটনা ঘটেছে। শুধু দিল্লিতে নয়, আপনি দেখুন অসমের হেমন্ত বিশ্ব শর্মা, তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বললে বাঙালি বাংলাদেশি বলে। একটু আপনাকে কথার মাঝখানে আপনি এতক্ষণ বলেছেন, আমি একটা কথা বলি, আপনি উড়িষ্যায় বাঙালিদেরকে হেকেল করা হচ্ছে, দিল্লিতে বাঙালিদের হেকেল করা হচ্ছে, হরিয়ানার গুরুগ্রামে সেখানে 900 থেকে 1000 পরিবারকে তাকে তল্পি তোলপা গুটিয়ে বলছে বাঙালিদেরকে চলে যেতে হবে, গুরুগ্রামে থাকতে পারবে না। ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। যেখানে যেখানে বিজেপির রুল গভর্নমেন্ট আছে সেখানে সেখানে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে। তো আমরা বাঙালি হিসাবে, আমরা বাংলার মানুষ হিসাবে আমাদের বাঙালিদের উপর যদি ভিন্ন, আমাদেরও তো এখানে ভিন্ন রাজ্যের মানুষ চাকরি করে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে, ওই আমরা তো একবারও বলিনি যে এই রাজ্যে অন্য রাজ্যের লোক কেন সেখানে রয়েছে। তা আমরা তো এই কথা কোনোদিন তুলিনি। আজকে কেন ওরা এই ধরনের কথা বলছে এবং এই ধরনের রাজনীতি করছে, এই ধরনের বাঙালিদেরকে হেনস্থা করছে, নিগ্রহ করছে, অবিচার করছে, অত্যাচার করছে। এবং দিল্লি পুলিশের নামে ডাইরেক্ট মেয়েটি বলেছে, আজকে টেলিভিশন চ্যানেলে সারা ভারত দেশের মানুষ দেখেছে। আমরা একটু শুনে নেব, তার কারণ হচ্ছে আজকে বিস্ফোরক প্রেস কনফারেন্স ছিল, যেখানে মালদা থেকে যার কথা বলছেন বৈশানর বাবু, তার প্রেস কনফারেন্সে তিনি ঠিক কি বলেছেন একটু শুনে নেব। একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন, তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব, আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। আরো অত্যাচার শুরু করে দিল, বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। এটাই যদি তুমি একবার চালাও না আরেকবার, না না এই বাংলা মানুষ শোনাতে হবে এখানে। এটা আমি আরেকবার শোনাই এই কথাটা। এটা তো সময় নষ্ট হবে না, আমি বলছি আমার কথাটা, আমি যেটা বলতে সেটাই বলছি। পরিষ্কার বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জি বলেছে না, ওরা বলছে দিল্লি মমতা ব্যানার্জি বলেছে, আরে আরো চালিয়ে দিন, মমতা ব্যানার্জি বলেছে। তো আজকে চিত্রনাট্য পরিষ্কার হয়ে গেল। মমতার শব্দটা এসছে সেটা কিন্তু পরিপ্রেক্ষিতে বলছে যে ও যেটা বলতে চাইছে যে দিল্লি পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশি, আর মমতা বলেছে তো উপর এরকম অত্যাচার করতে। কে বলেছে? কে? মমতা ও বলছে পুলিশ মমতা বলেছে অত্যাচার করতে। দাদা
দেখুন আজকে যদি মানে একদম মানে বাচ্চা ছেলে ওটা দেখে না, ওটাই বলা হয়েছে বারবার, উনি বলেছেন আচ্ছা ঠিক আছে, আমি এডিটরকে বলবো পিসিআরে ঠিক তার একটু আগে থেকে আর ঠিক ওই জায়গাটা মমতা না এইটা এটা এটা একটু কেটে ওটা দেখাতে বিষয়টা এটা মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুমি বলছো, স্লিপ অফ টাং হোক বা ওই উদ্দেশ্য এবং বিধিও বাংলায় যেরকম আছে সেইভাবে যে বলতে গিয়ে তুমি ওটাকে বলছো, কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলায় কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। মামলা চলাকালীন নথি দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বলছে, নথি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্র আগেও মানে হাইকোর্ট এই কথাটা বলেছে, বিচারপতিরা বলেছেন যে একই সময় গোটা দেশ জুড়ে এরকম বাংলাভাষী বাংলাদেশি এটা কেন হচ্ছে, এটাতে কিন্তু গভীর উষ্মা প্রকাশ করেছে, তারা শঙ্কিত। তো এইটা কি দিল্লি পুলিশ ঠিক কাজ করছে? দিল্লি পুলিশ তারপর আছে টাকা পয়সার ব্যাপার আসছে এখানে, তো বোঝাই যাচ্ছে এইসব করে টাকা পয়সা নেবার একটা চক্র এখন তৈরি হয়ে গেছে। টাকা পয়সা নিচ্ছে না কি নিচ্ছে তার বিচার না আমি বসে এখানে মুখপত্র হিসেবে করব না বসেনাদা করবে, যা করবে সেটা হচ্ছে পুলিশ করবে, সেটা দিল্লি হোক কলকাতা হোক, ভারতবর্ষের কনস্টিটিউশন মেনে কাজ হবে এবং কোর্টও যা করবে 100% কনস্টিটিউশন মেনেই কাজ করবে। সুপ্রিম কোর্ট বলেছে যে ভারতবর্ষ ধর্মশালা না, সুপ্রিম কোর্ট বলছে তামিলনাড়ু কোনো একটা কেসে যে ভারতবর্ষ ধর্মশালা না। তো সুতরাং সুপ্রিম কোর্টের উপরে তো আমার মনে হয় কোনো কোর্টই না। তো সুতরাং আজকে যেভাবে সারা ভারতবর্ষ থেকে আজকে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, নেপালি হোক, যারা অবৈধভাবে এখানকার ঢুকেছে, যারা হিন্দু না, যারা সিএ অ্যাপ্লাই করেনি, যারা মুসলমান, যাদের এইখান অলরেডি ভারত ভাগের সময় তারা এখানে এটা দারুল হারাপ বলে ভারতবর্ষের ভূমিকে ছেড়ে চলে গেছিলেন, এই পশ্চিমবঙ্গ ভাগ করে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে, সেখানে ঢুকে প্রত্যেক ভারতীয় মুসলমান, ভারতীয় হিন্দু বাঙালিদের জমি জায়গা চাকরি তোমার সব কিছু প্রত্যেকটার উপর এরা অধিকার, অনৈতিক অধিকার চাপিয়ে দিচ্ছে এবং করার চেষ্টা করছে। এবং রাজনৈতিক দলগুলো এর আগে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, যেহেতু মালদা মুর্শিদাবাদে একটা সাবস্টেন্সিয়াল অংশ যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, সেই কারণে তাদেরকে দেখে দেওয়ার একটা না, দুটোই যেহেতু সীমান্তবর্তী বাংলাদেশের সাথে। এখন যদি এই ন্যারেটিভটা তুমি ভাবো, তাহলে এটা কেন হবে? এটা তো ইন্ডিয়া। আমরা প্রথমে কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম? ভারতীয় বাঙালি পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি যখন ছোট তখন এই মুখপাত্র হইনি, আমরা প্রথম টিভিতে থেকে জানতে পারলাম মমতা ব্যানার্জির থেকে যে বাংলাদেশিরা এসে অনুপ্রবেশকারীরা এখানে এসে তারা ভোটার কার্ড তৈরি করে নিচ্ছে, বামফ্রন্ট ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। তখন কিন্তু যে মমতা ব্যানার্জি একটা সময় ইউপিএর প্রচুর মন্ত্রী ওনার দলের ছিল, প্লাস আবার ইন্ডিয়ার সময় উনি নিজে মন্ত্রী ছিলেন, একটা সময় কংগ্রেসের মন্ত্রী ছিলেন, কিন্তু উনি কিন্তু 100% দায় সরকারের যে রাজ্য সরকার তার উপর চাপিয়েছিলেন। তার মানে হচ্ছে মমতা ব্যানার্জি থেকে তো আমরা জানতে পেরেছি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে তারা ফলস ভোটার হচ্ছে। এবং সবচেয়ে সিগনিফিকেন্টলি উনি যখন ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছিলেন রাজভবনে, উনি বলেছিলেন যে ওনার কেন্দ্র ভবানীপুরে 45,000 ফেক ভোটার আছে। তো সুতরাং এটা তো মমতা ব্যানার্জি থেকে আমরা জানা। তো তারপর মমতা ব্যানার্জি হঠাৎ করে পাল্টে খেয়ে গেল। পাল্টে তখনই খেলো যখন আপনার আগেও বলেছি, যখন জামাতি ভোটটা মুসলমান ভোটটা মমতা ব্যানার্জি দিয়ে চলে গেল, তখনই পাল্টেটা খেলো। আমি এই ইস্যুতে আপনাদের দেখুন, বিজেপি তো একটা ন্যারেটিভে এগোচ্ছে, সেটা তো ন্যারেটিভ আমরা যে ইন্ডিয়ান ন্যারেটিভ, সত্যটা বলো ন্যারেটিভ। মমতা ব্যানার্জি তখন ন্যারেটিভ ছিল তো, মমতা ব্যানার্জি তখন কি ভুলছিলেন? মমতা ব্যানার্জি তখন ভুলছিলেন? মানুষের ভাগ করা, মমতা ব্যানার্জি ভুলছিলেন তখন মমতা ব্যানার্জি কেন মানুষ? আমি একটু আজকে তুমি যেখানকার কাউন্সিলর দাদা, তোমার সাথে দাদা ভাইয়ের সম্পর্ক, তুমি যেখানকার কাউন্সিলর, সেখানে একটা লর্ডসের মোড়বাটা জায়গা আছে, তুমি জানো সেখানে 40 বছর ধরে কিছু বাঙালিরা সেখানে দোকানদারি করে, কেউ বিরিয়ানির দোকান করে, কেউ গেলামালের দোকান করে, কেউ মাছ বিক্রি করতো। ওইখানে দোকানদারদের মেরে পিঠে প্রথম আঙুল লাগিয়ে দেওয়া হলো, তারপর মেরে পিঠে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হলো। কিসের জন্য কেন ভেঙে দিল? সর্বৈব মিথ্যা। অর্ডারে সরকারি জমিতে সরকারি জমিতে কেউ বসলে তাকে তো কোর্ট অর্ডার দিলে তাকে তো সেখান থেকে সরাতে হবে। এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা হলো এরা সমস্ত জায়গায় হিন্দু আর মুসলমান এই ভাগাভাগি, যদি কেউ সরকারি জমি জোর করে বসে থাকে
কোর্ট যদি অর্ডার দেয় যে সেই জায়গাটাকে ভ্যাকেট করতে হবে, সেটা তো কেউ থাকতো না, কেউ বাস্তু জায়গা ছিল না, জায়গাটা ছিল ইনক্রোচ করে দোকানপাট এই সমস্ত ব্যাপার, সেখান থেকে সরিয়ে তারা আবার উল্টো দিকে সেম জিনিসটা হিন্দুস্তান কলোনিতে হয়েছে, কোর্টের আদেশে ওখানকার ইলেকট্রিক কেটে দিয়েছে দিল্লিতে, কিন্তু সেম জিনিসটা আজকে মমতা বলছেন মমতা এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা ধরে পড়ে গেল, ধরে পড়ে গেল ওখানে হিন্দুস্তান কলোনিতে কোর্টের আদেশে ইলেকট্রিক কেটে দিল। জয় হিন্দ কলোনি, জয় হিন্দ কলোনি, দিল্লি জয়, আমি না নাম জয় হিন্দের জায়গায় জয় হিন্দ কলোনি, জয় হিন্দ কলোনিতে সেম কোর্টের অর্ডার আমি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো। লোকসভাতে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের তারা বাংলায় বক্তব্য রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। কে বলছে? বিজেপি। ইলেকশন কমিশন বলছে না, বিজেপি বলছে। ইলেকশন কমিশন বিরোধিতা করেছে, কোন রকম এসআইআর হলোই না, আগে থেকে বিজেপি নেতাদের কাছে শঙ্কা চলে গেল যে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ চলে যাবে। আর ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তা বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। আসছি আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছ থেকে জানতে চাইবো, এরকম হচ্ছে যে বাংলাদেশে থেকে নাকি এরকম সংখ্যাটা তো নেই কারুর কাছে। আমি বিভিন্ন সময় বাংলাদেশ পর্বেও এটা বারবার করে জানতে চাইতাম যে এই ক্ষেত্রে কতজন ঢুকেছে। তারপর যে রোহিঙ্গার যা ফিগার দেওয়া শুরু করলো, অত জনসংখ্যা কিন্তু আরাকানের নেই রোহিঙ্গাদের। এটা এগুলো নানা রকম এই তথ্যের বিভ্রান্তি। কে দিল? শুভেন্দু কখন দিল? আচ্ছা ঠিক আছে, আমি একটু দীপ্তিমান বাবুর কাছে জানতে, না দীপ্তিমান বাবু এই বিষয়টা নিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন বর্ডার বা এই বিষয়ে কাজ করেছেন। এই বলা হচ্ছে নাকি 1.5 কোটি বাদ যাবে, যেহেতু 53 লক্ষর মতো বিহারে, না একটু শুভেন্দুবাবু এটা বলেছিলেন এই রাজ্যের সংখ্যাটা 1.25 কোটি মতো হতে পারে। আমরা তো বলছি 1.25 কোটি মতো হতে পারে। আমি দীপ্তিমান বাবু, আপনি শুনলেন যে দুজনকে মানে বোনাফাইডিটি, এক সেকেন্ড, মানে মালদা মুর্শিদাবাদ নিয়ে সবচেয়ে সমস্যাটা দেখা যাচ্ছে আর কি। মালদা মুর্শিদাবাদের লোককে হচ্ছে, আর পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এই ট্যাগটা দিলে একটা তো সুবিধা হয়, যেন বাংলাদেশ পর্বে আমরা মনোনয়ন বাণিজ্য বা হচ্ছে বিভিন্ন রকম বাণিজ্যের সন্ধান পেয়েছিলাম। এই ক্ষেত্রে আজকে তৃণমূল ভবনের যে মহিলা, তিনি যে অভিযোগটা করলেন, তার কাছে দিল্লি পুলিশ এটা বলে 25,000 তো নিয়েছে, উল্টে অত্যাচার করেছে, এরকম অভিযোগ সে করেছে। বিষয়টা তো ভেরি সিরিয়াস, কি বলবেন? 2015 সালে ছিটমহল বিনিময় হয়েছিল। টোটাল এখানে যে লোকটা কাউন্ট করা হয়েছিল সেটা হচ্ছে 15,856 জন। আমি এখন পর্যন্ত 6 বার আরটিআই করেছি, কুচবিহার ডিএম অফিস সেই তথ্য দেয়নি। এবার আমি ওখানকার অনেক আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই জাতীয় তথ্য বর্তমান রাজ্য সরকার দেবে না। এবার কেন দেবে না সেটা আমি নাম বলছি না, কোনো একজন অফিসারের কথা বলছি, যে পশ্চিমবঙ্গে শতকরা 15 থেকে 20 জন লোক গ্রামীণ এলাকার, তারা অন্য রাজ্যে কাজ করতে যায়। আর এই কাজের যারা সারা বছর থাকে না, তাদের যে 100 দিনের কাজের টাকা, সেই টাকাটা কুক্ষিগত, পঞ্চায়েতদের কুক্ষিগত করার জন্য তারা একদিকে ভোটার লিস্টে নাম ঢোকাচ্ছে এবং অপরদিকে তাদের এই ভাগ দিচ্ছে না, তারা অন্য রাজ্যে গিয়ে খাচ্ছে। মূল ব্যাপারটা হচ্ছে দুর্নীতি। আপনারা এই জায়গাটাকে প্রত্যেকে বলছেন, আমি বৈশ্যানর বাবুকে অনুরোধ করব,
আপনি অনেক মানে আপনি একজন মানে বিশিষ্ট মানুষ, আপনি কুচবিহারের জেলার থেকে মানে ডিএম অফিস থেকে অথবা রাজ্য সরকারের তরফ থেকে যে 15,856 জনকে ইনক্লুড করা হয়েছিল তার তালিকাটা কি আপনি বার করে দিতে পারবেন? আপনি চাইলে পরে আপনার যে পদে আপনি বসে আছেন সেই পদটা চলে যাবে, কারণ হচ্ছে দুর্নীতি। আপনি জেনে রাখুন রেশনের ক্ষেত্রে যা অ্যালটমেন্ট হয় তার শতকরা 8 থেকে 10% রাজনৈতিক নেতাদের পেটে যায়, প্রায় 12 থেকে 15% 100 দিনের কাজের টাকা রাজনৈতিক নেতাদের পেটে যায়। সুতরাং তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা চুরি করব, এবং তাতে ভারতবর্ষের সার্বভৌমত্ব থাকলো কি থাকলো না তা নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। আপনারা এই কথাগুলো বলছেন, একটা লোক অভিযোগ করেছে, আপনারা এই যে মুর্শিদাবাদের ঘটনাগুলো হলো, মালদার যে ঘটনাগুলো হলো, কতজন অভিযোগ করেছে, কটার ব্যাপারে আপনি ব্যবস্থা নিয়েছেন, কয়েকটা লোককে মেরে দিল, আপনারা একটা কথা বলেছেন, ওখানে না হয় গালে একটা থাপ্পড় মেরেছে, 20,000 টাকা নিয়েছে, এখানে যে প্রাণগুলো চলে গেল, আপনারা কোথায় ছিলেন? আর শুধু তো তাই না, আপনি এইটার দিকে বলছেন লক্ষণ করলে কোনো দোষ নেই, আর ওখানে একটা চড় মারলে দোষ। আরো একটা কিন্তু ঘটনা রয়েছে, আমি সেই বাইকটাও একটু চালাবো, পূর্ব মেদিনীপুরের, এটাও মানে অনেকগুলো দিক, মানে নিশ্চয়ই আপনি এই যে মহিলা ভদ্রমহিলা যে অভিযোগটা করলেন সেটা দিল্লি পুলিশের দিকে, আপনি যে অভিযোগটা করেছেন এটা সরাসরি রাজ্য সরকারের দিকে যাচ্ছে। এটা একটু বৈষ্ণব বাবু আগে একটু এই উত্তরটা খুব সিরিয়াস একটা এলিগেশন। যে আমি একটা কথা বলছি, একজন বিশ্লেষকের হিন্দু মুসলমানের ভাগাভাগিটা করার ঠিক না। যদি আমি রাজ্য সরকারকে প্রশ্ন করছি, রাজ্য সরকারকে প্রশ্ন করলে আমি হয়ে যাব না? অদ্ভুত কথা বলছেন আপনি। বলছেন যে ওখানে মুসলিম মহিলাকে গালে একটা চড় মেরেছে, বলবেন না কুচবিহারের আরটিআইটা কোথায় গেল, ছিটমহলের যে জনসংখ্যাটা ইনক্লুড হয়েছে। ঠিক আছে, আপনি এটা বলেছেন, আমি বৈষ্ণব বাবুকে অনুরোধ করছি এক সেকেন্ড, একই কথা 10 বার বললে কি আর এই যে যেহেতু কুচবিহারের প্রসঙ্গটা, আপনি যেহেতু একজন প্রশাসনিক পদে রয়েছেন, এক সেকেন্ড, আপনি যেহেতু প্রশাসনিক পদে রয়েছেন, এই অভিযোগটাকে দিয়ে আপনি যদি ভবিষ্যতে যখন আসবেন এই প্রশ্নটার একটু উত্তরটা আপনি একটু দিলে আমরাও বাধিত হব। তার কারণ হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনের বিরুদ্ধে যখন অভিযোগটা করছে তখন একজন মুখপাত্র হিসেবে আপনি পরবর্তী অধ্যায় এই মুহূর্তে রেডি হয়তো ইনফরমেশন নাও থাকতে পারে। উনি অভিযোগ করার অধিকার ওনার আছে এবং এই গণতন্ত্র আছে বলেই ওনারা অভিযোগ করেন। আমরা কোনো এটা সিপিএম আমলে কেউ অভিযোগও তুলতে পারতো না। যাই হোক, আমি আপনাকে বলছি, উনি যেটা বললেন যে 100 দিনের কাজের টাকা নাকি নেতাদের পকেটে যায়, এটা ওনার অভিযোগ। তো 100 দিনের টাকা তো এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কিছুদিন আগে পর্যন্ত। 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আবাসের টাকাও দিচ্ছে না, রাজ্য সরকারই এগুলো দিচ্ছে। এবার ওনার কাছে যদি কোনো স্পেসিফিক থাকে তথ্য থাকে যে 100 দিনের টাকা যাদের হকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, আমি জানি। এবার আমার এখানেও শহর রোজগার যোজনার কলকাতায় আমি এমআইসি কাউন্সিলর, আমি জানি যে এটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়। এখানে সেই টাকাটা কি করে নেতাদের পকেটে যায়, আমি এটা ওনার বুদ্ধি, এটা যুক্তিটা মানতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। আর উনি যে বলছেন যে রেশন কার্ডের উনি বলছেন রেশন কার্ড নাকি এত বেশি করা আছে যে রেশনটা তাদের নামে তুলে তারা রেশন পায় না, অথচ রেশন ডিলার সেটাকে নিয়ে নেয় এবং নেতাদের কাছে যায়। এটা এই তথ্য, এই দুটো অভিযোগই ওনাকে তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। জমা রেখে দেয়। আপনি যে ডিজিটাল কার্ডের কথা বলছেন ডিলারের কাছে জমা থাকে, আপনি জানেন সেটা? আরে আপনি সারা দেশ জুড়ে এই অভিযোগটা আছে, আপনি আমাদের রাজ্যে এই কথাটা বলবেন তো? এটা দেশ জুড়ে এই অভিযোগটা আছে, কিন্তু প্রমাণ হয়নি তো। আপনি প্রমাণ করে দেখান না, আপনি তো প্রমাণ করতে পারছেন না। টিভিতে বসে চিৎকার করলে হবে? আপনার সামনে একটা ক্যামেরা আছে, আপনি চেঁচিয়ে যাচ্ছেন, এই তো মুশকিল ব্যাপার। দিল্লি পার্লামেন্ট থেকে কিছু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, বাংলাকে এবং বাঙালিকে অপমান করলে দিল্লি ঘেরাওয়ের ডাক দিয়েছেন। বাঙালিদের কোনো কেশাগ্র স্পর্শ যদি করে বিজেপি পার্টি, তাহলে আমরা বাংলার মানুষ এটা মেনে নেব না। বাংলার মানুষ আমাদের এই মাতৃভাষাকে যারা অপমান করছে, আমাদের বাঙালিদেরকে যারা মারছে, যারা বাস্তুচ্যুত করছে, যাদেরকে অন্য রাজ্যে তাড়িয়ে দিচ্ছে, কি রকম বিশ্লেষক রে বাবা, এই বিশ্লেষণ চিৎকার করে প্রথমবার দেখছি। বিশ্লেষকরা তো বিশ্লেষণ করে। হিন্দু ছিল ওই বলে
হিন্দু ছিল বলে সেই লোকটা বাঙালি নয় নাকি? আরে আমি একটু বলবো পিসিআর কে, পূর্ব মেদিনীপুরের ঘটনাটা এরকম ঘটছে কিন্তু বিভিন্ন জায়গায়। এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, এখানে বাঙালি ও বাঙালির প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হচ্ছে একটা ভাষাগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর মানুষকে। তার মানে এটা নয় আবার হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীকে কোনো আড়াল করার চেষ্টা করা হয়েছে। এটা এতটাই গভীর একটি সমস্যা যেটাকে অত্যন্ত আমার মনে হয় যে সুচিন্তিতভাবে আমাদের এটাকে এক্সপোজ করা উচিত বা এটাকে নিয়ে একটা ডিবেটে যাওয়া উচিত। আমি একটু দেখাবো কি বক্তব্য। হ্যাঁ, মেদিনীপুর পিংলা থানাতে আমার বাড়ি। 28 তারিখ রাত্রি 2টোর সময় গুজরাট থানার পুলিশ আমাকে বাংলাদেশি সন্দেহে আমাকে অ্যারেস্ট করে। 10 জনকে অ্যারেস্ট করে। 10 জন অ্যারেস্ট করার মধ্যে আমায় ডকুমেন্টস দেখায়, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু ডকুমেন্টস দেখায়। ডকুমেন্টস দেখার পর তার সূত্রেও ছাড়েন। আমাদের পিংলা থানা ওসি স্যারকে আমি ডকুমেন্টস পাঠিয়েছি। ওর সূত্রে পশ্চিম মেদিনীপুর সুপার এসপি স্যারের উদ্যোগে আমাদেরকে ডকুমেন্ট সব কিছু পাঠানোর পরে আমাদেরকে এসপি স্যারের উদ্যোগে আমাদেরকে সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কালকে রাত্রি 28 তারিখ রাত্রি 12টার সময় আমাদেরকে ছেড়ে দেয়। আর পশ্চিম মেদিনীপুর এসপি স্যারকে অবশ্যই ধন্যবাদ। আর তার সাথে মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আমাদের, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। পূর্ব মেদিনীমন্ত্রী পিংলা থানা, ইনি একজন হিন্দু। গুজরাট পুলিশ তাকে একই ট্যাগ বাংলাদেশ। ঠিক আছে, বুঝালাম। এই তো ও পিংলার থেকে বলেছে তো, আমাদেরও একজন ভাই। এটা আগে উত্তর দিন, এটা উত্তর না দিয়ে আরে বলছি তো আমি একটা ক্যামেরায় ছবি তুলে রাজস্থানে থাকে, এটা কখনো থাকে রাজবংশী ভাই। আমি এটুকু অন্তত কাছে দেখাও, উত্তরটা দাও। এটা তারপর তুমি তোমারটা দেখাও, আমরা তো বারণ করি। প্রশ্নটা এটাই, পূর্ব মেদিনীপুর অত্যন্ত ভারতীয় জনতা পার্টির নির্বাচনী পরিষ্কার হয়ে গেল যে কথাটা আমি বললাম। পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন চালু করেছে, তারই একটা পরিপ্রেক্ষিতে এসপি গেছেন, এই কারণে হয়েছে। উনি হিন্দু হয়ে যদি এখন বাংলাদেশি তকমা পান, এটা তো খুব দুর্ভাগ্যজনক। মানে একজন মালদা মুর্শিদাবাদের মুসলিম 100% দুর্ভাগ্যজনক। এটাই ইসলামে আছে আল তাকিয়া। এই যে আমি তোমাকে পলাশ অধিকারী, আরে ভাই তোমাকে বলতে দাও, তুমি প্রশ্ন করে একটা প্রশ্ন বলতে পারবো। পলাশ অধিকারীর নাম বললাম, নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন। সেম জিনিসটার জন্যই তো সন্দেহ হচ্ছে। সন্দেহ হওয়ার পর ওনারা চেয়েছেন, ডকুমেন্ট পেয়ে গেছেন, আবার ছেড়ে দিয়েছে। সেম জিনিসটা তোমার হরিয়ানাতে হয়েছিল, ধরেছে যারা যাদের ডকুমেন্ট তোমার পশ্চিমবঙ্গ পুলিশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে, যারা বাংলাদেশে তারা আটক করেছে। তো এটাই তো হচ্ছে। তার কারণ হচ্ছে বাংলা ওই শেখ সাত শেখ যে জঙ্গি ছিল বা কিন্তু উনি যদি শোনেন, যদি সত্যি উনি হিন্দু হয়ে থাকেন, তুমি তার সাথে তুমি কনভার্সন এই লজিকটা কি যায়? এই যে ধরো আজকে মমতা ব্যানার্জি যেভাবে সাত শেখ এখানে সিমির ফাউন্ডার মেম্বারকে তোমার পাঠিয়ে দিচ্ছে রাজ্যসভায়, যেভাবে করে এদেরকে ইউজ করছে, দাদা আজকে গিয়ে এই যে আমি তো বারবার বলছি যে বাঙালি বলে যে মমতা ব্যানার্জি দাগিয়ে দিচ্ছেন না, সেই সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে যে বাংলা ভাষা কথা বলে তারা কি বাংলাদেশি। এই সন্দেহ 100% উচিত না। এবং আমরা তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে সমগ্র ভারতীয়দের বলছি, যারাই এরকম সন্দেহ করবেন তারা একবার আমাদের এই আউটপাসের মাধ্যমে আমাদের জিজ্ঞেস করবেন। তৃণমূল কংগ্রেস যেভাবে এখানে বাংলাদেশের অত্যাচার করছে, যেভাবে তৃণমূল কংগ্রেস বাঙালিদের অত্যাচার করছে, যেভাবে রবীন্দ্রনাথের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন, সে বাঙালি কথা বলেন। ইউনুস আলী, হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে বলুন। কি অত্যাচার করছে? এটা হচ্ছে যে মানে রাজনীতিগতভাবে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার রাজনীতির বা রাজ্যের যে দর্শন বা প্রশাসক একটা ভিন্ন রাস্তাতে চলছে আর কি। অর্থাৎ বাংলা যে রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, এক কথায় দর্শনও বলা যেতে পারে, দক্ষিণপন্থী দর্শন, তার মধ্য দিয়ে যে উন্নয়নের জায়গাটা, যেটা মানুষ আঁকড়ি এখানে ধরেছে। কিন্তু বিষয়টা হচ্ছে হিন্দু মুসলমান এই জায়গাটায়, এই যে যিনি প্রীতম বাবু উনি উকিল আছেন, কিন্তু ওনার যুক্তিতে কোথাও যেন দ্বৈধতা আছে।
যেন অনর্গল কিছু কিছু মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিপদগামী করার চেষ্টা করছে। আমি বলছি যে মৌচাকে ঢিল মারা মানে কি? আজকে বাংলা ভাষার জন্য এত লড়াই হয়েছে, এত আন্দোলন হয়েছে, আজকে বাংলাদেশের নামে, বাংলাদেশের আন্দোলনে, বাংলা ভাষার আন্দোলনে এত আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই বাংলার উপরে, সেই ভাষার উপরে যে আঘাত আনছে, এরা কি বুঝতে পারছে না? এই বিজেপির নেতারা কি বুঝতে পারছে? এরা তো খাদের কিনারা এসে দাঁড়িয়ে গেছে। এদের রাজনীতি তো প্রসারিত হবে না, সংকুচিত হয়ে যাবে। ওকে, আমি বুঝতে পেরেছি। মানে বিজেপির রাজনীতিতে সংকুচিত হবে, প্রসারিত হবে না। আমি দাদাকে একটু দেখাচ্ছি, দাদা একটু দেখবেন। হ্যাঁ, রাজেশ তাপস, বাঙালি যুবক, তারা দারভিটে ওরা চেয়েছিল যে বাংলা ভাষার যেন শিক্ষক তারা পায়, তারা সেটা পায়নি। তাদের জায়গায় উর্দু ভাষার শিক্ষক মমতা ব্যানার্জি চাপিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। মমতা ব্যানার্জি পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে। এই হচ্ছে বাংলা ভাষার প্রথম শহীদ। বাংলা ভাষার জন্য পশ্চিমবঙ্গের প্রথম শহীদ দারভিটে হয়েছিল। সুতরাং আজকে দেখুন, আজকে আপনাদের মুর্শিদাবাদে যে 7 শেখ ধরা পড়েছিল, দাদা যদি আমার তথ্য ভুলে যে 7 শেখ ধরা পড়ে, যদি 7 শেখ ধরা পড়ে, আমি একটু আসবো। আমি বিশ্লেষক হিসাবে আসছি। ইউনুস আলীর ওই বক্তব্যটা, একটা কথা হচ্ছে এই ধরনের হলে, পরিস্থিতি তৈরি হলে, তার আগে আপনি দেখলেন পিংলা থানার একজন হিন্দু, তাকে গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছে, একই ট্যাগিং বাংলাদেশি। যদিও এসপি ফোন করেছিল ওখান থেকে, পশ্চিম মেদিনীপুরের, যিনি আমাকে তো সন্দেহ করে পুলিশ অ্যারেস্ট করতে পারে। তো আমি আমার ডকুমেন্ট দেখাবো না? বোমা কথা বলছেন, ভারতবর্ষে কাউকে সন্দেহ করলে কি মুশকিল এখানে করতে পারে না, এরকম বলা যায় নাকি সঞ্চালক? করতে পারে না, করতে পারে না, এরকম বলা যায় না, এরকম বলা যায় না। দীপ্তিমান বাবু, এই যে কথা, এটাকে কতটা মান্যতা পাবে? ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষকে কি কোনো পুলিশ বা এরকম পরিস্থিতি হয়, বা যে লজিক দিচ্ছে ইউনুস আলীর বক্তব্য অনুযায়ী এটা বিজেপিকে সংকুচিত করবে, প্রসারিত করবে না, এইটা কি বলবেন? ওকে, ভারতবর্ষে এই ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা জানি মহারাষ্ট্রে বিহারিদের সম্পর্কে, অথবা উত্তরপ্রদেশের লোকের সঙ্গে হয়েছে, অসমে বিহারিদের সঙ্গে হয়েছে। এই ঘটনাগুলো ভারতবর্ষে নতুন কিছু নয়, কিন্তু সেগুলো ছিল মূলত একটা স্টেটের সঙ্গে আরেকটা স্টেটের। কিন্তু এবার যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাকে বুঝতে হবে, দুটোর মাতৃকতা আলাদা। সেটা হচ্ছে যে এবারের লোকগুলো বাঙালি নাকি বাংলাদেশি, এই প্রশ্নটা এই জায়গাতে, কনফিউশনটা এই জায়গাতে। আর এখানে যেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বাঙালি মানে বাংলা কথা বললে মানেই সে হচ্ছে পশ্চিমবঙ্গের লোক। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশি কিনা, এবং সেটা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে পরে হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার, খুব ভালো কথা, আমি স্বাগত জানাই। কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য কার্ড ইস্যু করছে না কেন? এটা তো রাজ্য সরকারের একটা দাবির মধ্যে থাকতে পারে কেন্দ্রের কাছে, যে না আমার রাজ্য থেকে আপনার অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য স্পেসিফিক একটা কোড দিয়ে একটা কার্ড চালু করা উচিত, লেবার কার্ড জাতীয় চালু করা উচিত, যাতে তারা অন্য রাজ্যে গেলে পরে ফেসিলিটিস গুলো পায়। আসলে এগুলো সবগুলোই হচ্ছে, আসলে এই বিষয়গুলো সবগুলোই হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। আমি যার জন্য বারবার করে বলছি, আপনি রাজ্য সরকারের কাছে কোনো তথ্য চাইবেন, তারা দিতে চাইবে না। আপনি বলুন ছিটমহলের বিষয়, তারা বলবে না। আপনি বলুন কতজন এখানে অসুস্থ রোগী আছে, কতজন আপনার এই জেলাতে অ্যানিমিয়াতে ভুগছে। আপনাকে একটা বিশেষ দিচ্ছি, তথ্য দিচ্ছি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে অ্যানিমিয়াতে, যেটা আমরা রক্তাল্পতা বলি, সেই রক্তাল্পতাতে পশ্চিমবঙ্গ বৃদ্ধি পাচ্ছে। এই কারণটা কি? আমরা কোনো সময় এটা ভেবেছি যে এটার পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে ইনফিল্ট্রেশন, যারা ওই পাশ থেকে আসছে। এই অসুখটা বেসিক্যালি হচ্ছে মহিলাদের মধ্যে করে, এবং দেখা গেছে যে মুসলিম সমাজের মানুষের যারা মহিলা, তাদের মধ্যে অ্যানিমিয়ার এই বিষয়টা অনেক বেশি থাকে, কারণ তাদের সন্তানাদি অনেক বেশি হয়। গত 10 বছরের মধ্যে পশ্চিম বাংলাতে মহিলাদের অ্যানিমিয়ার গড় প্রবণতা বেড়ে গেছে। এগুলো কি হচ্ছেটা কি? ওকে, আমরা প্রশ্নীয় কথা বলবো। দেখুন, উনি একটা সম্পূর্ণ ভুল তথ্য দিলেন। আমি এই জন্য বলছি সম্পূর্ণ ভুল তথ্য, এই কারণে বলছি, উনি যে কোথা থেকে বলছেন যে পশ্চিমবাংলায় মহিলাদের মধ্যে অ্যানিমিয়া বেড়েছে, এবং টাটার সেই রিজনটা নাকি
অনুপ্রবেশকারী যারা আসছে তারা নাকি, তাহলে আপনি বলুন অনুপ্রবেশকারী কেবলমাত্র বাংলাতেই আসছে, ত্রিপুরাতে আসছে না, আসামে আসছে না, শুধু বাংলাতেই আসছে। উনি তৃণমূলের বিরুদ্ধে একটা ন্যারেটিভ সেট করতে চাইছেন, অনেক বিশ্লেষক এটা লাভ হবে না, এটাতে তৃণমূলই জিতবে, আবার নির্বাচন হবে, আবার তৃণমূল জিতবে। এবার ভুল ভারতবর্ষের সার্বভৌমত্বকে নিয়ে খেলা করবে, জেতা খেলা, জেতা হারা। আর এই যে এই কয়েকদিন কিছু ভুল আপনি যে মাননীয় অভিষেক বললে ভালো হয়। অভিযোগ আছে, আচ্ছা ঠিক আছে, না আমার কথা হচ্ছে না বৈষম্য হিসেবটা দিলেই তো হয়ে যায়। আচ্ছা আপনি কতগুলো, যেটা মূল অভিযোগ রাজ্য সরকার তথ্য প্রোভাইড করছে না, কেউ আরটিআই মানে দীপ্তিমান বাবু আরটিআই করতে চায় স্পেসিফিক বিষয়, কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে যে রাজ্য প্রয়োজনীয় তথ্য প্রোভাইড করছে। কপিটা একটু পাঠিয়ে দিন বৈশাখে বা আর প্লাসে পাঠিয়ে দিন, আপনারা দেখাবেন আপনি আরটিআই করেছেন, আপনি নাকি ভুল তথ্য দিচ্ছেন। এই করতে গিয়ে তো সময় অনেকটা চলে যাচ্ছে। আমরা এটা আমি আরটিআই করেছি জেলা, বেশ আজকে কপিটা বের করে দেখান ওনার কি আরটিআই করেছেন, কোনটা রিপ্লাই এসছে কোনটা রিপ্লাই আসেনি এটা আমি জানি না, কিন্তু এইটুকু বলছি হেলথ এর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট আছে, সেখানে সেরকম সব রকম ইনফরমেশন সেখানে দেওয়া আছে, উনি সেই ইনফরমেশন গুলো নিয়ে দেখুন। আচ্ছা হচ্ছে এই অভিষেকের আজকে যে ডাহা মিথ্যা কথা বলে, মহলে কতজনকে নিয়েছে, অভিষেকের আজকে ডাহা মিথ্যা কথা বলেছেন, আবারও বলেছেন এই যে ধরুন আরে অভিষেকের লোকের চুক্তি আপনাদের আগে, আরে বাবা অভিষেক বলে যখন অভিষেক বলে লোকের চুক্তি আপনাদের মাটিতে আমাদের দরকার নেই, আমরা বাইরের পার্টিতে আমরা চাকরি দিতে পারবো। আজকে সময় অতিক্রান্ত, অলরেডি 2021 এ বাদ হয়েছিল, আজকে তখন কিছু বলতে পারেননি। ওকে 2021 এ 6.5 লাখ 7 লক্ষ ভোটে জিতেছে, তখন আপনার অমিত শাহ থেকে বেশি ভোটে জিতেছে, উনি নাকি দেখে নেবেন। ধন্যবাদ প্রীতম দত্ত, ধন্যবাদ দীপ্তিমান সেনগুপ্ত। স্বাভাবিক আমি আপনাদের কাছে বলে রাখি আপনার জনমত অংশ নিন এবং এটা ইউটিউবে থাকবে, আপনারা ওখানেও আপনাদের মতামত জানাতে পারেন। ক্রমশ তপ্ত হবে বাংলার মাটি, তার কারণ একদিকে ভাষা, অন্যদিকে নাগরিকত্বের প্রশ্ন নিয়ে ট্যাগিং এবং প্রমাণপত্র নানা কিছু আসছে। আমরাও কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম, আমরাও আমাদের সর্বস্ব দিয়ে কিন্তু এই জায়গাটা সত্যাসত্য তুলে ধরার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকব। শেষ করছি আজকে এখানেই, ধন্যবাদ, নমস্কার।